হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সায়েন্স আলফা ইকবাল স্যার। আবার আমি হাজির হয়েছি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা পার্ট নাম্বার 4 নিয়ে। আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট আর খুব সহজ করে বুঝাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। আর দেরি না করে চলো শুরু করছি। দেখো, আজকের যে টপিক আমার সেটা হচ্ছে, প্রথম হচ্ছে জীবাশ্ম জ্বালানি কী। 1 নম্বরে পড়াবো জীবাশ্ম জ্বালানি কী। 2 নম্বরে হবে এই জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কী। তাপন মূল্য বলতে কী বোঝায়। 3 নম্বর পয়েন্ট হবে প্রাকৃতিক গ্যাস কী, যে আমরা এলপিজি ব্যবহার করছি না, সেই প্রাকৃতিক গ্যাস কী। 4 নম্বর হবে এই জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ কিভাবে আমাদেরকে করতে হবে। সংরক্ষণ যদি না করে তাহলে আমাদের ভবিষ্যতের প্রজন্মে অনেক ক্ষতি হবে, তারা ব্যবহার করতে পারবে না। দিনের দিন দাম বেড়েই যাবে, যেমন দেখতে পাচ্ছ পেট্রোলের দাম দিনের দিন বেড়েই চলেছে, সেরকম দাম বাড়তেই থাকবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কী। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। স্থিতিশীল উন্নয়ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। বিবিআই এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্ট দেখো, স্থিতিশীল উন্নয়নের মূল্য কী। কেন আমরা স্থিতিশীল উন্নয়নটা পড়ব, আমরা কি জানতে পারবো এখান থেকে, এর মূল্যটা কী। এবার স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ সমগ্র, মানে স্থিতিশীল উন্নয়ন কিভাবে আমরা ভবিষ্যতের প্রজন্মের সম্পদকে জমা রাখতে পারবো, তার পদক্ষেপগুলো কি কি সেগুলো আলোচনা করব। আজকে এই 7খানা পয়েন্ট তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা জীবাশ্ম জ্বালানি। দেখো, জীবাশ্ম জ্বালানি কি। প্রাচীন যুগে, মানে যখন পৃথিবীর সৃষ্টি হয় তারপরে পরে যখন গাছ টাছ আবি জন্মালো, তারপর প্রাণী, বিশাল বড় বড় প্রাণী জন্মালো, তো সেইগুলো কি হয়, জঙ্গলের মধ্যে চাপা পড়ে যায় কোনো কারণে। জঙ্গলের মধ্যে তারা বসবাস করছিল। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হলো, ভূমিকম্পের মাধ্যমে, তখন ভূমিকম্প হতো, খুব জোরে জোরে ভূমিকম্প হতো, এমনকি মাটি এদিক ওদিক হয়ে যেত। তো সেই ভূমিকম্পের ফলে কি হলো, গাছ এবং প্রাণীগুলো চাপা পড়ে গেল। চাপা পড়ে যাওয়ার পরে মাটির তলে বহুত দিন পরে যখন খনিজ পদার্থগুলো, মানে মাটি খুঁড়ে দেখা গেল যে কয়লা, তারপর পেট্রোল, এইসব জিনিসগুলো মাটি খুঁড়ে পাচ্ছে, সেগুলো কিভাবে পাওয়া যাচ্ছে, এমনি তো আসেনি। আসলে প্রাচীন যুগে পৃথিবীতে দুর্ঘটনা ঘটতো। কেমন দুর্ঘটনা? প্রাকৃতিক দুর্যোগ ঘটনা ঘটতো। কেমন কি, বড় বড় তোমার ভূমিকম্প হতো, আর সেই ভূমিকম্পের ফলে বড় বড় জঙ্গল, প্রাণী সব চাপা পড়ে যেত। সেই চাপা পড়ে যাওয়ার কারণেই সেই প্রাণীগুলো থেকে এক ধরনের রস এক জায়গায় জমা হতো, মানে তোমার কেমিক্যাল, প্রাণীর দেহ মাংসগুলো পচে রস এক জায়গায় জমা হতো, আর গাছগুলো যে চাপা পড়ে গেল সেগুলো কয়লাতে রূপান্তর হতো। মানে বহুত দিন ধরে, 500 বছর 600 বছর ধরে মাটির তলে চাপা পড়ে পৃথিবীর যে কেন্দ্রের যে তাপ, ম্যাগমার যে তাপ, সেই ম্যাগমার তাপে কি হলো, যে গাছগুলো আছিল সেগুলো কয়লাতে রূপান্তর হলো, আর প্রাণীগুলো পচে তোমার এই খনিজ পদার্থে রূপান্তর হলো। বুঝতে পারছো? তো এই খনিজ পদার্থগুলোকে বিভিন্ন মাধ্যমে আমরা মাটির তল থেকে মেশিনের মাধ্যমে উঠিয়ে সেগুলোকে রিফাইন করে আমরা যে ব্যবহার করছি, সেই পদার্থগুলোকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি। এক কথায় মাটির নিচে থেকে যে সব পদার্থ পাচ্ছি, যেমন কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, এইগুলো যে মাটির নিচে থেকে পাচ্ছি, এই পদার্থগুলোকে বলা হয় তোমার এই পদার্থগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, মানে ফুয়েল। তো এইগুলো দেখো, এইগুলোর পরিমাণ কিন্তু নির্দিষ্ট পৃথিবীতে, একদিন এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। তো দেখো, তাহলে জীবাশ্ম জ্বালানি হয়ে গেল। এবার জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কী।
দেখো জীবাশ্ম জ্বলনের তাপন মূল্য বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে যে একক ভরের কোনো কঠিন বা তরল পদার্থ অথবা এসটিপিতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানি সম্পূর্ণরূপে দহন করার ফলে যে তাপ শক্তি পাওয়া যায় তাকে তাপন মূল্য বলা হয়। এবার এই তাপন মূল্যের একক যদি আমরা একক বের করি তাহলে এসআই একক হয়ে যাবে তাপন মূল্যের এসআই একক হয়ে যাবে তোমার জুল পার, এসআই একক হয়ে যাবে তোমার কেজি জুল পার কেজি এসআই একক, সরি ভুল লিখছি, এটা হবে না, এটা হয়ে যাবে জুল পার কেজি। তাহলে সিজিএস একক কী হয়ে যাবে? সিজিএস একক হয়ে যাবে জুল হয়ে হলো, তো সিজিএস একক তখন হয়ে যাবে তোমার ক্যালোরি পার গ্রাম। এই দুটো হচ্ছে তোমার কি তাপন মূল্যের একক, বুঝতে পারা গেল? তাহলে তাপন মূল্যের এসআই একক হলো জুল পার কেজি, আর সিজিএস একক হয়ে গেল ক্যালোরি পার জুল। এবার দেখো বিভিন্ন পদার্থের তাপন মূল্য। তা আমরা জানি যে সবচেয়ে তাপন মূল্য বেশি পাওয়া যায় অ্যানথ্রাসাইট কয়লায় বেশি পরিমাণে তাপন মূল্য পাওয়া যায়। তার থেকেও বেশি পাওয়া যায় পেট্রোল, মানে এটা গ্যাসে রূপান্তর হয়ে গেল পেট্রোল, তারপরে কেরোসিন, ডিজেল, এগুলো খনিজ পদার্থ চলে গেল। আর কয়লার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যানথ্রাসাইটে, প্রায় 32,500 থেকে 34,000 কেজি কিলো জুল পার কেজি, মানে এক কেজি যদি আমরা কয়লাকে পোড়াই তো এত পরিমাণ শক্তি আমরা তাপ আমরা পাবো। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ছিল। তারপরে আছে বিটুমিন্যাস। বিটুমিন্যাসে তোমার 17,000 থেকে প্রায় 23,250 কেজি জুল পার কেজি, এগুলো কয়লা। তাহলে দেখো এটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা। ঠিক আছে, অ্যানথ্রাসাইট কয়লা। তারপরটা যেটা পেলাম সেটা হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাসের যে তাপন মূল্য সেটা 17,000 থেকে 23,250 কেজি জুল পার কেজি এককে। আর সবচেয়ে বেশি তাপ পাওয়া যায়, মানে কম পাওয়া যায়, সবচেয়ে কম তাপ পাওয়া যায় তোমার পিট কয়লা থেকে। কি কয়লা থেকে? পিট কয়লা থেকে। এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে কম তাপ যেটা পাওয়া যায় সেটা পিট কয়লা থেকে। দেখো এটা মোটামুটি 7,000 কেজি জুল পার কেজি, জুল পার কেজি, কিলো জুল পার কেজিতে। এবার দেখো এই তো গেল তোমার কয়লার ব্যাপারটা। এবার এখানে আসতে পারে কি অ্যানথ্রাসাইটে কার্বনের পরিমাণ কত আছে। এখানে কার্বনের পরিমাণ আছে তোমার 90 থেকে 80%, সরি 98% কার্বন আছে সি। আর এটাতেই আছে তোমার মোটামুটি 83 থেকে নিয়ে 93% কি কার্বনের পরিমাণ। আর এটাতে সবচেয়ে কার্বনের পরিমাণ কম আছে 55 থেকে নিয়ে 60%, এত পার্সেন্ট আছে কি কার্বনের পরিমাণ। তাহলে আমাদের জ্বালানির তাপন মূল্য গেল। এবার আমাদের বাকি থাকলো যেটা, যে প্রাকৃতিক গ্যাস কি হয়। প্রাকৃতিক গ্যাস দেখো পেট্রোলিয়াম খনিতে পেট্রোলের
পেট্রোলিয়াম খনিতে পেট্রোলিয়ামের ওপর এবং কোনো খনিতে শুধুমাত্র যে গ্যাসীয় সঞ্চিত থাকে, যে গ্যাসীয় পদার্থ সঞ্চিত থাকে, সেই গ্যাসীয় পদার্থকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। বুঝতে পারলে? তো প্রাকৃতিক গ্যাস কাকে বলবো? কোনো পেট্রোল খনি অথবা কয়লা খনিতে থাকে। পেট্রোল খনি অথবা কয়লা খনিতে যে গ্যাসীয় পদার্থ তোমার খনিতে সঞ্চিত থাকে, সেই গ্যাসীয় পদার্থকে বলা হয় তোমার প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস যেটা। এবার দেখো ন্যাচারাল গ্যাসে তোমার মিথেন কত পার্সেন্ট থাকে, যেটা প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। এই প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে, CH4 এর পরিমাণ থাকে প্রায় 80 থেকে 90% মিথেন থাকে। আর বাকিটা তোমার ইথেন থাকে। ইথেন কত থাকে? 8 থেকে 9% ইথেন থাকে। বুঝতে পারলে? এবার দেখো তো প্রাকৃতিক গ্যাসকে প্রায় 200 বার চাপে সংনমিত করে তরলে রূপান্তর করা যায়। এই যে প্রাকৃতিক গ্যাস আমরা যে ইউজ করছি, সেই প্রাকৃতিক গ্যাসকে 200 বার হচ্ছে চাপের একক, 200 বার চাপে যদি চাপ দেওয়া হয় প্রাকৃতিক গ্যাসকে, সেটা কি হবে? লিকুইডের তরল পদার্থে পরিণত হবে, তরল গ্যাসে পরিণত হবে, তরল গ্যাসে রূপান্তর হবে, ঠিক আছে, তরল গ্যাসে রূপান্তর হবে। এবার দেখো তো এখানে তো তরল গ্যাসে যখনই রূপান্তর হয়ে যাবে তখন সেটাকে বলা হয় সিএনজি গ্যাস। সিএনজি তোমরা দেখেছো যে সিএনজি গ্যাস দিয়ে এখন বিভিন্ন রকম টোটো অটোগুলো চালানো হয় সিএনজি গ্যাস দিয়ে, বেশিরভাগ মুম্বাইয়ে ব্যবহার করা হয় সিএনজি গ্যাসের ইঞ্জিন। তো সিএনজি গ্যাসের ফুল ফর্ম হচ্ছে, সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজির ফুল ফর্ম হয়ে গেল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এটা, খুব দারুণ প্রশ্ন। এবার এখানে কিছু প্রশ্ন হবে যে পেট্রোলিয়ামের তাপন মূল্য কত, তারপরে পেট্রোল বা গ্যাসোলিন, কেরোসিন, এগুলো সবগুলো আমি করাচ্ছি। দেখো প্রথমে হচ্ছে দেখো পেট্রোল পেট্রোলিয়াম, পেট্রোল আলাদা, পেট্রোলিয়াম আলাদা। পেট্রোলের তাপন মূল্য হচ্ছে প্রায় 50,000 কেজি জুল পার কেজি, এত তাপ পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার শুধু পেট্রোলে পাওয়া যায় মোটামুটি 48,000 কেজি জুল পার কেজি। তারপরে দেখো তোমার কেরোসিনে পাওয়া যায় তোমার 46,200 কেজি জুল পার কেজি। তারপরে হচ্ছে তোমার ডিজেলে পাওয়া যায় তোমার 44,800 সামথিং কেজি জুল পার কেজি। তারপরে দেখো রান্নার গ্যাস মানে এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজিতে পাওয়া যায় 50,000 কেজি জুল পার কেজি।
তারপর লাস্ট হচ্ছে সিএনজি গ্যাস। সিএনজি গ্যাসে পাওয়া যায় তোমার 33,000 থেকে নিয়ে শুরু করে 33,000 থেকে শুরু করে মোটামুটি 50,000 এর মধ্যে তাপন মূল্য থাকে কেজি জুল পার কেজি। এইটি খুব ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটি তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। দেখো পেট্রোলিয়াম এর তাপন মূল্য হচ্ছে 50,000 কেজি জুল পার কেজি, আর পেট্রোলের হচ্ছে 48,000 কেজি জুল পার কেজি তাপন মূল্য। তারপরে কেরোসিনের হচ্ছে 46,200 কেজি জুল পার কেজি, ডিজেলের হচ্ছে 44,800 কেজি জুল পার কেজি। তারপরে হচ্ছে এলপিজি হচ্ছে 50,000 কেজি জুল পার কেজি। এটা হচ্ছে আমরা রান্নার কাজে ব্যবহার করি, এলপিজি খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, 50,000 কেজি জুল পার কেজি। তারপরে সিএনজি গ্যাসের পরিমাণ হচ্ছে, সিএনজির যে তাপন মূল্য সেটা 33,000 থেকে 50,000-এর মধ্যে থাকে। ঠিক আছে, তো এটা কেন এত কম বেশি হলো? কারণ এখানে অনেক অন্য গ্যাস মিশিয়ে দেওয়া হয়, ওজনটাকে বাড়িয়ে দেওয়া হয়, সেই কারণে কম বেশি হতে পারে। ঠিক আছে, এবার আমরা যেটা লাস্ট কি, তাহলে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের দরকার কি আমাদের? অবশ্যই সংরক্ষণের দরকার আছে। সংরক্ষণ যদি আমরা না করি তাহলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম কিন্তু ভ্যানিশ, তারা কিন্তু এই সব শক্তি ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো দেখো জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? জীবাশ্ম জ্বালানির মজুত যদি সীমিত রাখতে হয়, মানে জীবাশ্ম জ্বালানি যদি তাড়াতাড়ি আমরা ব্যবহার করে শেষ করে দিই, তো একটা সময় কি হবে, এই জীবাশ্ম জ্বালানির পরিমাণ তো নির্দিষ্ট, একটা সময় কি হবে জীবাশ্ম জ্বালানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা জন্মাবে তাদের জন্য খুব কঠিন হয়ে উঠবে, অর্থাৎ যে কোনো জিনিসের দাম বেড়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, পেট্রোল আমরা 5 বছর 10 বছর আগে 50 টাকা করে লিটার পেয়েছিলাম 10 বছর আগে, আজকে হচ্ছে 112 টাকা 13 টাকা লিটার। কত দাম বেড়েছে? কারণ দাম বাড়ার কারণ হচ্ছে সেগুলোর পরিমাণ ধীরে ধীরে কমছে। তারপর দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন প্রায় 40 কোটি 47 কোটি লোক ছিল, আর এখন মোটের উপরে 150 কোটির ওপরে লোক আছে। ভাবতে পারছো কত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? এই জনসংখ্যা যত বৃদ্ধি হবে জীবাশ্ম জ্বালানি তত ব্যবহার করবে, আর জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার করে তাহলে আমাদের এই জীবাশ্ম জ্বালানির ধীরে ধীরে পরিমাণ কমতে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অসুবিধা হতে পারে। তার জন্য আমাদের এগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন। তৃতীয় নাম্বার হচ্ছে, দেখো জীবাশ্ম জ্বালানি যদি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে কি হবে, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, মিথেন গ্যাসের পরিমাণ অনেক, মানে এগুলো দূষিত গ্যাস, সেই গ্যাসগুলোর পরিমাণ বাড়বে, পরিবেশকে দূষিত করবে। আর এই পরিবেশ দূষিত হওয়ার কারণে আমাদের বরফ গলে যাবে, বরফ গলে গেলে সমুদ্রের গভীরতা বাড়বে, আর গভীরতা বেড়ে গেলে কি হবে, পার্শ্ববর্তী এলাকা যত আছে সব ডুবে যাবে। ঠিক আছে, তার জন্য আমাদের এই জীবাশ্ম জ্বালানি খুব মানে অল্প পরিমাণে ব্যবহার করা প্রয়োজন। তারপরে দেখো, তো আরও আছে, অনেকগুলো আছে, তোমরা সেগুলো দেখবে। তো জীবাশ্ম জ্বালানি ব্যবহারের সংরক্ষণ করা আমাদের অবশ্যই প্রয়োজন। তো এই জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করার জন্য তার পরের পয়েন্ট একটা আসবে, যেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন কি? দেখো স্থিতিশীল উন্নয়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি হবে, যে ভবিষ্যতের জন্য শক্তিকে জমা রাখতে হবে, সঞ্চিত করে রাখতে হবে, এবং তার বিকল্প একটা, সেই শক্তির বিকল্প একটা শক্তি বের করতে হবে, যেন আবার সেই শক্তিটাকে ব্যবহার করা যায়। যদি এরকম আমরা শক্তি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের প্রজন্মেরও লাভ হবে, আর আমাদেরও কাজটা চলতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতের প্রজন্মে যেন এই জীবাশ্ম জ্বালানিকে ব্যবহার করতে পারে, তার বিকল্প পদ্ধতিতে যেসব শক্তি আমরা ব্যবহার করব আর এবং সঞ্চিত রাখবো জীবাশ্ম জ্বালানিকে, সেই প্রক্রিয়াটা কি বলা হয়, তোমার স্থিতিশীল উন্নয়ন। বুঝতে পারছো? এবার স্থিতিশীল উন্নয়ন হয়ে গেল,
আসছে এবার স্থিতিশীল উন্নয়নের মূল্যায়ন কী, মূল্য কী? এর মূল্য হচ্ছে, দেখো এর মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা সুরক্ষিত করে, বর্তমান চাহিদার যে শক্তির চাহিদা সেটাকে পূর্ণ করতে হবে, আর ভবিষ্যতের প্রজন্মে যেন তারা সেই ব্যবহার করতে পারে জীবাশ্ম জ্বালানিকে বা কয়লা, পেট্রোল, ডিজেল এগুলোকে ব্যবহার করতে পারে, তাদের জন্য জমিয়ে রাখা, এটা একটা তার মূল লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে তোমার যেটা, যে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিকগত, সামাজিকগত উন্নয়ন যেন ঘটে, সেই দিকে এই স্থিতিশীল উন্নয়ন তোমার কাজ করে থাকে, এর মূল লক্ষ্য একটা। এবার এটা গেল স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য গেল। তারপরে দেখো স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ সমগ্র কি কি করতে হবে আমাদের। তো এই স্থিতিশীল উন্নয়নকে যদি আমরা ব্যবহার করি, মানে স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে যদি আমরা কোনো কিছু করতে চাই, ভবিষ্যতের প্রজন্মের যদি আমরা কয়লা, পেট্রোল এগুলো যদি সঞ্চিত করে রাখতে চাই, তাহলে আমাদের কি কি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে যেটা, অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমাতে হবে। মানে যে কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো তো পুনরায় উৎপন্ন করা যায় না, তো এগুলোর ব্যবহার কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখো যে নবীকরণযোগ্য, মানে বারবার যাকে ব্যবহার করা যাবে সেই ধরনের শক্তির প্রচলন সৃষ্টি করতে হবে, যেমন চার্জিং ব্যাটারি, সোলার সিস্টেম ব্যাটারি ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যবহার করতে হবে। তো যাই হোক, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস ইত্যাদি এগুলোকে ব্যবহার করে আমাদের পরিবেশে ছড়িয়ে দিতে হবে। যদি এগুলো ব্যবহার করতে লাগি আমরা, তাহলে ভবিষ্যতের প্রজন্মের যে শক্তি এবং কয়লা, পেট্রোল এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতি হয়ে থাকবে, মানে সঞ্চিত হয়ে থাকবে। তারপরে দেখো, উন্নত প্রযুক্তির ব্যবহার করে শিল্প, কারখানা এবং যানবাহনের ইঞ্জিনের কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের প্রধান পদক্ষেপ। এইগুলো হচ্ছে প্রধান পদক্ষেপ। তো স্থিতিশীল উন্নয়নের প্রধান পদক্ষেপগুলো আমরা দেখলাম। এরপরে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কী, খুব ইম্পর্টেন্ট। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কী? আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কী? পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য কী? ভিভিআই, ঠিক আছে। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য দেখো, এটি একটু সহজলভ্য হবে, মানে সহজেই পাওয়া যাবে। এটি সহজলভ্য ও বাজারে সহজলভ্য হবে এবং নিরাপদ হবে। আদর্শ জ্বালানির প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটি সহজলভ্য হবে, মানে বাজারে সহজে পাওয়া যাবে, আর এটি নিরাপদ হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে উচ্চ তাপন মূল্য বিশিষ্ট হবে, মানে প্রচুর হিট পাওয়া যাবে সেখান থেকে, আর কম খরচ হবে এবং কম দূষণও সৃষ্টি হবে, কম দূষণ সৃষ্টি করবে। আবার জলীয় বাষ্প মুক্ত হতে হবে, যেমন প্রাকৃতিক গ্যাস, এলপিজি, সিএনজি গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবার দেখো, পেট্রোলিয়াম নামক রয়েছে দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে পেট্রো আর একটা হচ্ছে ওলিয়াম। পেট্রোলিয়ামের গ্রিক ভাষায় পেট্রোলিয়াম, এই ভাষাটাকে ভাঙলে দুটা কথা পাওয়া যায় গ্রিক ভাষায়। একটা হচ্ছে পেট্রা, PETRA, পেট্রা, যাকে বলা হয় পেট্রা বা রক,
ROCK, রক। আর প্লাস আর একটা যেটা সেটা হচ্ছে ওলিয়াম, OLEUM, ওলিয়াম মানে ওয়েল, ওয়েল, ঠিক আছে, ওয়েল, OIL, ওয়েল। তো পেট্রোলিয়ামকে আমরা ভেঙে কী পেলাম, পেট্রা আর ওলিয়াম। পেট্রা কথার অর্থ হলো রক, আর ওলিয়াম কথার অর্থ হলো ওয়েল, রক আর ওয়েল, ঠিক আছে, এই দুটো কথা মনে রাখবে। এই পেট্রোলিয়ামকে অনেক সময় রক ওয়েলও বলা হয়, এই পেট্রোলিয়ামকে অনেক সময় কি বলা হয়, রক ওয়েল, রক ওয়েল বলা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। আবার অনেক সময় বলা হয় মিনারেল, মিনারেল ওয়েল, ওর আরেকটা বলা হয় যেটা সেটা হচ্ছে মিনারেল ওয়েল, ঠিক আছে। কতগুলো নাম পেলে তাহলে, পেট্রা আর ওলিয়াম। পেট্রা কথাটা হচ্ছে রক আর ওলিয়াম কথাটা হচ্ছে ওয়েল, অর্থাৎ রক ওয়েল বা মিনার ওয়েল, ঠিক আছে। তো ভিডিও অনেক লেন্থি হয়ে যাচ্ছে, এরপরে আবার আরেকটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। হ্যাভ এ নাইস ডে, ভালো থাকো, গুড নাইট, ওকে।